কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে আবার আমি তোমাদের দ্য সিক্রেট বইটি থেকে, বিখ্যাত বই রন্ডা বার্নের, তার থেকে আমি তোমাদের কিছু পড়ে শোনাচ্ছি। এটা মেনলি হেলথের ওপরে, আরোগ্যর ওপরে, রোগ নিরাময় মনের শক্তিতে কী করে করা হয়েছে তার উপরে ল অফ অ্যাট্রাকশন ইউজ করা হয়েছে। তো তার মধ্যে এই বইতে স্বাস্থ্যের রহস্য যে চ্যাপ্টার, বইটার বাংলা ভার্জন আমার কাছে। স্বাস্থ্যের রহস্য বলতে ল অফ অ্যাট্রাকশনের দ্য সিক্রেট বইটার মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে, তাতে মাইকেল বার্নার্ডের কথা, মাইকেল বার্নার্ড বেকউইথ, তার কিছু কোটেশন রয়েছে। তার মধ্যে একটা রয়েছে, মাইকেল বার্নার্ড বলছে, আমি কিডনিকে দ্বিতীয়বার ঠিক হতে দেখেছি, আমি ক্যান্সার দূর হতে দেখেছি, আমি দেখেছি চোখের দৃষ্টির উন্নতি হতে এবং ফিরে আসতে। এসবই মনের ক্ষমতা, মানে অবচেতন মনের ক্ষমতা ব্যবহার করে এটা বলছে। তো বলছে কোনো কিছুরই নিরাময় অসম্ভব নয়, রোগ সারানো কোনো কিছুই অসম্ভব নয় মনের ক্ষমতায়, মনের অবচেতন মনের ক্ষমতায়। তো এর মধ্যে মাইকেল বার্নার্ড বেকউইথের আর একটা কোটেশন দিয়েছে যে আপনি নিজের জীবন পরিবর্তিত করতে পারেন এবং নিজেকে নিজেই সুস্থ করে তুলতে পারেন, এটা বলছে। আচ্ছা, এখানে দ্য সিক্রেট মুভি যেটা তৈরি হয়, তার মধ্যে একটা গল্প দেখানো হয়েছে। তো সে গল্পটা হলো মরিস গুডম্যানের, তার অভিজ্ঞতা। তো বলছে কি যে 1981 10ই মার্চ, এটা মরিস গুডম্যান বলছে একটা চ্যাপ্টারে, যে আমার গল্প শুরু হচ্ছে 10ই মার্চ। ওটা হচ্ছে কি না, দিনটা আমার জীবনে পুরোপুরি বদলে দিয়েছে। এই দিনটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমার একটি প্লেন দুর্ঘটনা ঘটে, হাসপাতালে প্যারালাইজড হয়ে পড়েছিলাম, আমার স্পাইনাল কর্ডে প্রচণ্ড আঘাত লেগেছিল, আমার 1 নম্বর ও 2 নম্বর ভার্টিব্রা টুকরো টুকরো হয়ে গেছিলো, মেরুদণ্ডের হাড়ের দুটো ওই ভার্টিব্রা টুকরো টুকরো হয়ে গেছিলো, আমার গেলবার রিফ্লেক্স সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিলো, আমি কিছু খেতে বা পান করতে পারতাম না, আমার ডায়াফ্রাম ধ্বংস হয়ে গেছিলো। ডায়াফ্রাম হলো হার্টের পোর্শনকে শরীরের বাকি অংশ থেকে একটা আলাদা করা একটা পর্দা। সেই ডায়াফ্রাম নষ্ট হলে নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে, সেটা নষ্ট হয়ে গেছে। গেলবার ক্ষমতা নেই, মেরুদণ্ডের দুখানা হাড় সেটা টুকরো হয়ে গেছিলো। এই অবস্থা, শ্বাস ফেলতে পারতাম না, শ্বাস নিতে পারতাম না, যা করতাম কেবল চোখের পলক ফেলতে পারতাম। প্লেনের অ্যাক্সিডেন্ট সাংঘাতিক জিনিস, এবং তাতে তার এরকম শরীরের 12টা বেজে গেছিলো, এবং উনি চোখের পলক ফেলা আর কিছু করতে পারতাম না ও ছাড়া। তো ডাক্তারও সে কথাই বলছিল যে জড়ো হয়ে থাকতে হবে, সারা জীবন এইভাবেই থাকতে হবে। কেননা ডাক্তাররা আমার সম্পর্কে এই ছবিই দেখেছিলেন, কিন্তু তারা কি ভেবেছিলেন তাতে কিছু এসে যায় না। এটাই তো, যে মনের ক্ষমতা যে ব্যবহার করবে তার একটা বিরাট কাজ, যে লোকে কি বলছে তাই নিয়ে মাথা ঘামালে চলবে না। নিজেকে যদি আমি ভিজুয়ালাইজ করি যে আমি সুস্থ, তাহলে নিজের চিন্তার দিকে মন রাখতে হবে, লোকের মন্তব্যের দিকে মন রাখলে হবে না। তো ইনি তাই করেছিলেন। ইনি বলছেন যে লোকেরা বা ডাক্তাররা কী ভাবছে তাতে কিছু আসে যায়নি। আর আমরা বলবো যে ডাক্তারের কথা আমি শুনবো না, ডাক্তার তো ট্রিটমেন্ট করছি, সেই ট্রিটমেন্ট তুমি নাও। তো বলছে মূল কথা হলো আমি কি ভেবেছিলাম, আসল কথা এটাই। আমি স্বাভাবিক মানুষ হিসেবে আবার নিজেকে দেখেছি। এমন ছবি সেদিন দেখেছিলাম যেন হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছি। হাসপাতালে একমাত্র যা নিয়ে আমি কাজ করতে পেরেছিলাম তা হলো আমার মন। যদি আপনার মন ঠিক থাকে তবে বাকি সব কিছুই আপনি আবার ঠিক করতে পারেন। মানে শুধু মনের চিন্তা ছাড়া আর কোনো ক্ষমতা ছিল না। ডাক্তাররাও বলছিল সারা জীবন বেড রিডেন এবং ওই চোখের পলক ফেলা, এর বেশি কিছু করা যাবে না। তো আলটিমেটলি কী হলো, আমাকে রেসপিরেটরি দিয়ে রাখা হচ্ছিল, কারণ নিঃশ্বাস নিতে পারছে না, ডায়াফ্রাম নষ্ট হয়ে গেছে।
রেসপিরেটরি মেশিন দিয়ে শ্বাস নেওয়া হচ্ছিল। আস্তে আস্তে ভেতর থেকে ওনার মনে হলো যে একটা ছোট্ট আওয়াজ বলতো যে গভীরভাবে শ্বাস নাও। তো সেই ভেতর থেকে ইন্সপায়ার হলো যে শ্বাস নেওয়ার চেষ্টা, শ্বাস নিতে শুরু করলো। আস্তে আস্তে সেই রেসপিরেটরি যে মেশিন ছিল, সেই রেসপিরেশন প্রবলেমের জন্য সেই মেশিন থেকে, যন্ত্রটার হাত থেকে মুক্তি পেলাম। সেই রেসপিরেটর থেকে সে রেহাই পেল, সেই মানে সে নিজে নিজে শ্বাস নিতে শুরু করলো। তো এখন বলছি ডাক্তাররা অবাক হয়ে গেল তাই দেখে। এবং খ্রিসমাসের সময় হাসপাতাল থেকে বেরোবো ঠিক করেছিলাম, আমি সেই কাজ করে দেখিয়েছিলাম। আমার নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিলাম। যেখানে বলছিল যে পলক ফেলা ছাড়া কিছু পারবে না, সেখানে সে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে আসলো। তো এই একখানা কথা। তো বলছে, তিনি আবার মেসেজ দিলেন, এই মরিস গুডম্যান যার ঘটনা বললাম, তিনি আবার এটা বলছেন যে যারা বসে বসে কষ্ট ভোগ করছেন তাদের যদি কিছু বলতে হয়, তাহলে আমার জীবনের গল্পের সারাংশ যা তাদের জীবনেরও সারাংশ হতে পারে, তা আমি 6টি মাত্র শব্দে বলবো, মানুষ তাই হয় যা সে ভাবে। মানে যদি নিজেকে সুস্থ সে ভাবে, তাহলে সে সুস্থ হতেই পারে। তো এরকম এক্সাম্পল প্রচুর রয়েছে, আমি নিজেও এরকম কিছু এক্সাম্পল বলেছি। তো বলছি যে এই যখন দ্য সিক্রেট বইটি যখন তৈরি হয়, তখন তার এই গল্পটা তাতে নেওয়া হয়, মরিস গুডম্যানের এই গল্পটি। তো এখানে বলছে যে স্বাস্থ্য প্রসঙ্গে ডক্টর বেন জনসনের আলোকিত করার মতো উক্তিটি উল্লেখ করে আমি এই প্রসঙ্গ শেষ করব। জন বেনসন, অনেকে জানেন জন বেনসনের কথা যারা ইংলিশ পড়েছেন, লিটারেচার। তো জন বেনসন ছিলেন বিরাট বড় ক্রিটিক্স ইংলিশ লিটারেচারে। তো তার একটা কোটেশন এখানে দিচ্ছে যে আমরা যখন শক্তি চিকিৎসার যুগে প্রবেশ করেছি, আমরা এখন শক্তি চিকিৎসার যুগে প্রবেশ করেছি। মহাবিশ্বে সব কিছুরই একটা ফ্রিকোয়েন্সি আছে এবং আপনাকে হয় একটি ফ্রিকোয়েন্সি বদল করতে হবে, নয় বিপরীত ফ্রিকোয়েন্সি সৃজন করতে হবে। মহাবিশ্বে এভাবে যে কোনো বস্তু বা বিষয়ের পরিবর্তন করা কত সহজ। রোগ হোক বা আবেগের বিষয় হোক, যাই হোক না কেন, এটি খুব বড় ব্যাপার। আমাদের সামনে আজ পর্যন্ত যা কিছু এসেছে, এই রহস্যই সবার উপরে। তো মানে কি বলছে যে নিজের চিন্তাধারা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা কত সোজা। কিভাবে না, বলছে আপনাকে হয় এমন ফ্রিকোয়েন্সি বদল করতে হবে, মানে যেই ফ্রিকোয়েন্সিতে মানুষ অসুস্থ অবস্থা, মনে একটা ফ্রিকোয়েন্সি থাকে, মনে একটা চিন্তার তরঙ্গ থাকে, তো হয় সেটা বদলাতে হবে, নয় বিপরীত ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে। তার মানে ফ্রিকোয়েন্সি তৈরি করা বা কম্পন, যেই কম্পনের মধ্যে রয়েছে, যে মনে যে ভাইব্রেশনে রয়েছে, অসুস্থ মনের ভাইব্রেশনে মানুষ যখন থাকে, তখন সে কী করতে পারে না, সুস্থতার সিচুয়েশানে নিজেকে কল্পনা করা, সেরে উঠে আসে। যেমন এই ভদ্রলোক কী করছিলেন, যে উনি দেখছেন যে উনি হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন, যেখানে কিনা হাঁটার ক্ষমতাই ছিল না ওনার। তো এর মানে এটাই দাঁড়াচ্ছে যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে নিজের, মানে চিন্তাধারা, পুরো আউটলুক, যেই অবস্থায় আমি রয়েছি সেই অবস্থার বিপরীত, মানে সুস্থ অবস্থা, তাতে নিজেকে কল্পনা দেখা, সবসময় মনে করা যে আমি সেই অবস্থাতেই রয়েছি। এই করলে কী হবে না, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়। তো হয় অসুস্থ থাকলে বিপরীত ফ্রিকোয়েন্সি, মানে সুস্থতার ফ্রিকোয়েন্সিতে নিজেকে আনতে হবে, আর না হলে ওটা বদল করতে হবে, বদল করে অন্য যেটা পজিটিভ হয়, সেই পজিটিভ অবস্থায় নিজেকে আনতে হবে। মেনলি হলো সুস্থতার চেষ্টাই করতে হবে। এটাই, অসুস্থ থাকলে মানুষ সুস্থই হতে চায়। তো এটাই হলো মূল বক্তব্য। এই মূল বক্তব্যে বলছে সারাংশের সারসংক্ষেপ, এই চ্যাপ্টারে যে কয়েকটা পয়েন্ট রয়েছে এর সারাংশ, সেটা কি বলছে। 1 নম্বর পয়েন্ট দিচ্ছে যে আকর্ষণের নীতির সক্রিয় থাকার একটি উদাহরণ হলো প্ল্যাসেবো এফেক্ট। প্ল্যাসেবো মানে কোনো জিনিসের কে আড়াল করে ভালোর জন্যে আর একটা জিনিসকে বলা। তো যেমন প্ল্যাসেবো এফেক্ট, একজন রোগী যদি সত্যিই বিশ্বাস করে যে ওষুধটা কাজ করবে, তাহলে সে যা বিশ্বাস করবে তাই পায় এবং সে সেরে ওঠে।
এই প্ল্যাসেবো জিনিসটা হোমিওপ্যাথিকে ব্যবহার হয় খুব বেশি, যে অনেক সময় হয় যে রুগীকে একটা ওষুধ দিয়েছে, সেই একটা ওষুধ 1 সপ্তাহ চলবে, কিন্তু রোগীর মনে বিশ্বাস আনার জন্যে একটা প্ল্যাসেবো দিয়ে দেয়, ফলস ওষুধ। সেটা কী জন্য দেয়, যে তুমি এটাকে দিনে 4 বার করে খাবে, 3 বার করে খাবে। আর একটা ওষুধ একবার দিয়েছে, ওটা 1 সপ্তাহ পরে। তো ওই যে 1 সপ্তাহ যে রুগী, যদি শুধু সেই ওষুধটা দেওয়া হয়, তাহলে রুগী কী ভাববে, না বাস এই একটা ওষুধে আমার থোড়াই কাজ করবে, হ্যাঁ, সারা সপ্তাহ কিছু খেলাম না। ওই জন্য তখন প্ল্যাসিবো ওষুধ তৈরি করে দেওয়া হয়, যে মনে হবে রোজই কিছু কিছু খাচ্ছি ওষুধ। সেগুলি কিন্তু ওষুধ নয়, হ্যাঁ, জাস্ট ফলস একটা মেডিসিন, কিছু একটা চিনির গুলি বা ওই জাতীয় কিছু দিয়ে দিচ্ছে। আর এটা সবসময় নয়, অনেক সময় ওষুধও দেওয়া হয়, ওই জন্য রুগী বুঝতে পারে না। অনেক সময় দিনে 3 বার 4 বার খাবার ওষুধও দেওয়া হয়। আর প্ল্যাসিবো যখন দেওয়া হয়, তখন সেটা হলো একটা একটা ওষুধ দিয়ে দিল, লং টার্মের ওষুধ দিয়ে দিল, বাকি সময়টা যাতে রুগীর বিশ্বাস বজায় থাকে, তখন প্ল্যাসিবো দেওয়া হয়। তো সেটা দিচ্ছে যে তোমার যদি বিশ্বাস হয়, তাহলে তুমি বিশ্বাস যদি সত্যি সত্যি রাখো, তাহলে ওষুধটা কাজ করবে। দ্বিতীয় হলো আদর্শ স্বাস্থ্যে দৃষ্টি নিবদ্ধ করা। একটা বিষয় যে আমরা সবাই আমাদের নিজেদের ভেতরেই করতে পারি, সেটা হলো বাইরে যাই ঘটুক না কেন, নিজের মনকে ঠিক রাখা, ওই ব্যাপারে রাখা, মানে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখা। হাসি আনন্দকে আকর্ষণ করে, নেতিবাচকতাকে দূর করে সেটা হাসিটা আশ্চর্যজনক আনন্দ এনে দেয়। এগুলি মেন পয়েন্ট। আর একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অসুস্থতা দেহে আসে ভাবনার মাধ্যমে, রোগ পর্যবেক্ষণের মাধ্যমে এবং অসুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার মধ্যে দিয়ে। কেউ অসুস্থ, তাকে ভালো করে অবজার্ভ করছি, সেটাকে ভালো করে যেন গিলে খাচ্ছি চোখ দিয়ে, হ্যাঁ। তো তার মধ্যে দিয়ে নিজের শরীর অসুস্থতা দিকে এগোয়। একটু খারাপ বোধ করলে সে কথা কাউকে বলবেন না, যদি না আপনি একে আরও বেশি কাছে টানতে চান। মানে যে একটু সামান্য অসুস্থ অবস্থায় লোককে চারিদিকে বাখান করে বেড়ানো, আমার এই হয়েছে তাই হয়েছে, এগুলো অ্যাভয়েড করতে বলা, তাহলে ওটা আরও আপনার কাছে চলে আসবে। কেউ তার রোগের কথা বললে যদি শোনেন, তবে আপনি রোগকে আরও বেশি আপনি শক্তি যোগাবেন। পরিবর্তে আপনাকে ভালো বিষয়ে কথাবার্তা ঘুরিয়ে দিন, তাকে সুস্থ দেহ দেখার জন্য শক্তিশালী ভাবনা যোগান। হ্যাঁ, যাকে কেউ যদি অসুস্থতার কথা বলে, সে কথাটাকে ডাইভার্ট করতে এবং তাকে সুস্থ থাকার দিকে মন দিতে বলতে হবে। বার্ধক্য সম্পর্কিত বিশ্বাস আসলে সবটাই আমাদের মনের ব্যাপার এটা। এই ভাবনাকে আপনার চেতনা থেকে বের করে দিন, স্বাস্থ্য এবং অনন্ত যৌবনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন। লাস্ট পয়েন্ট বলছে, রোগ এবং বার্ধক্যের সম্পর্কে লোকের কথা শুনবেন না, নেতিবাদী বার্তায় আপনার কোনো কাজ হবে না। তো এগুলো হলো আরোগ্যের ব্যাপারে মনকে ভিজুয়ালাইজ, আমি আগেও আলোচনা করেছি যে মনকে ভিজুয়ালাইজ করা, ভালোর দিকে, মানে আরোগ্যের দিকে মনটা রাখা, সেরকম চিন্তাভাবনা, সেরকম কথাবার্তা নিয়ে থাকা, আরোগ্যের কথা। আর রোগের কথা হলে সেটা অ্যাভয়েড করা, তাকে ইম্পর্টেন্স নাও দেওয়া, সে কথা বেশিক্ষণ শুনতে নেই। শুনলাম কেউ আলোচনা করছে, হ্যাঁ শুনলাম, ঠিক আছে, ওই নিয়ে পড়ে থাকতে নেই, এবং মনকে স্বাস্থ্যের দিকে রাখা, আরোগ্যের দিকে রাখা, এইটাই হলো নিয়ম। তো এই ব্যাপারে অনেক এক্সপেরিমেন্টও আছে,